হ্যালো বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে আমরা ২০২৫ সালের যে এসএসসি জিডি এক্সাম হয়েছিল সেই এক্সামের প্রথম শিফটের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। আর এই ক্লাসের পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করা হয়েছে। টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ভারতে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ নিউ দিল্লি, অপশন বি গোয়ালিয়র, অপশন সি চেন্নাই, নাকি অপশন ডি পাটিয়ালা? সঠিক উত্তরটি হল অপশন এ নিউ দিল্লি। প্রথম এশিয়ান গেমস নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ান গেমসের উদ্বোধনী আসরটি ১৯৫১ সালের ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা কত সাল থেকে কার্যকর করা হচ্ছে? অপশন এ ২০১৫ সাল থেকে, অপশন বি ২০১৪ সাল থেকে, অপশন সি ২০১৭ সাল থেকে, নাকি অপশন ডি ২০১৬ সাল থেকে? সঠিক উত্তরটি হল অপশন ডি ২০১৬ সাল থেকে। প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা ২০১৬ সাল থেকে কার্যকর করা হচ্ছে। এই প্রকল্পটি ২০১৬ সালের ৯ আগস্ট চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আগস্ট ২০২৪-এ কে সুপ্রিম কোর্টকে বিদায় জানালেন, যিনি তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নবম মহিলা বিচারপতি হিসেবে উন্নীত হয়েছিলেন? অপশন এ অদিতি কাপুর, অপশন বি হিমা কোহলি, অপশন সি কুট্টি রামেশ্বরম, নাকি অপশন ডি উষা আইয়ার? সঠিক উত্তর হল অপশন বি হিমা কোহলি। বিচারপতি হিমা কোহলি আগস্ট ২০২৪-এ ভারতের সুপ্রিম কোর্টকে বিদায় জানান। ১ সেপ্টেম্বর ২০২৪-এ অবসর নেওয়ার আগে তার শেষ কর্মদিবস ছিল ৩০ আগস্ট ২০২৪। তিনি ছিলেন তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তিনি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হওয়া নবম মহিলা বিচারপতি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটি ১৯৯০ সালের বেইজিংয়ে অনুষ্ঠিত একাদশ এশিয়ান গেমসে একটি ডিসিপ্লিন খেলা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল? অপশন এ রেসলিং, অপশন বি কাবাডি, অপশন সি ভলিবল, নাকি অপশন ডি স্কোয়াশ? সঠিক উত্তর হল অপশন বি কাবাডি। যে খেলাটি ১৯৯০ সালের বেইজিংয়ে অনুষ্ঠিত একাদশ এশিয়ান গেমসে একটি ডিসিপ্লিন হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল তা হল কাবাডি। কাবাডি ১৯৯০ সালে এশিয়ান গেমসে একটি আনুষ্ঠানিক পদক খেলা হিসাবে তার আত্মপ্রকাশ করেছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে আর্দ্র দুটি স্থান কোনটি যেখানে বছরে ১০৮০ সেমি-এর বেশি বৃষ্টিপাত হয়? অপশন এ পাশিঘাট এবং আগম্বে, অপশন বি গ্যাংটক এবং আম্বলি, অপশন সি চেরাপুঞ্জি এবং মাউসিনরাম, নাকি অপশন ডি মহাবালেশ্বর এবং নেরিয়াম মঙ্গলম? সঠিক উত্তরটি হল অপশন সি চেরাপুঞ্জি এবং মাউসিনরাম। পৃথিবীতে সবচেয়ে আর্দ্র দুটি স্থান যেখানে বছরে ১০৮০ সেমি-এর বেশি বৃষ্টিপাত হয় তা হল চেরাপুঞ্জি এবং মাউসিনরাম। এই দুটি স্থান একে অপরের কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে অবস্থিত। মাউসিনরাম বর্তমানে সর্বোচ্চ গড় বার্ষিক বৃষ্টিপাতের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করে, যেখানে বছরে প্রায় ১১,৮৭১ মিলিমিটার বা ১,১৮৭ সেমি বৃষ্টিপাত হয়। চেরাপুঞ্জি, যাকে সোহরা নামেও জানা যায়, এর গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় ১১,৭৭৭ মিলিমিটার বা
1177 সেমি, যা একে খুব কাছাকাছি দ্বিতীয় স্থানে রাখে। এই চরম বৃষ্টিপাতের কারণ হল বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমী বায়ু আশেপাশের পাহাড় দ্বারা উপরে উঠতে বাধ্য হয়, যার ফলে তীব্র ওরোগ্রাফিক বৃষ্টিপাত ঘটে। পরবর্তী প্রশ্ন। ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অফ ইন্ডিয়া আ প্রগ্রেস রিভিউ 2023 অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে বহুমাত্রিকভাবে দরিদ্র মানুষের শতাংশের হার সবচেয়ে বেশি? অপশন এ চণ্ডীগড়, অপশন বি দিল্লি, অপশন সি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, নাকি অপশন ডি পুদুচেরি? সঠিক উত্তরটি হল অপশন সি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অফ ইন্ডিয়া আ প্রগ্রেস রিভিউ 2023, যা এনএফএইচএস 2019-21 ডেটার উপর ভিত্তি করে অনুসারে বহুমাত্রিকভাবে দরিদ্র মানুষের শতাংশের হার সবচেয়ে বেশি যে কেন্দ্রশাসিত অঞ্চলে, তা হল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এই রিপোর্টে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য হেডকাউন্ট অনুপাত দেওয়া হয়েছে। যদিও সামগ্রিকভাবে জাতীয় হেডকাউন্ট অনুপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবুও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দরিদ্রদের অনুপাত সবচেয়ে বেশি ছিল। পরবর্তী প্রশ্ন। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস বিল 2024 অনুসারে পরীক্ষায় অনৈতিক কাজ বা অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য নির্দিষ্ট জরিমানার পরিমাণ কত? অপশন এ 1 লক্ষ টাকা পর্যন্ত, অপশন বি 20 লক্ষ টাকা পর্যন্ত, অপশন সি 11 লক্ষ টাকা পর্যন্ত, নাকি অপশন ডি 10 লক্ষ টাকা পর্যন্ত? সঠিক উত্তরটি হল অপশন ডি 10 লক্ষ টাকা পর্যন্ত। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024, যা বিল হিসেবে শুরু হয়েছিল অনৈতিক উপায় অবলম্বন এবং অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য শাস্তির বিধান নির্দিষ্ট করে। অনৈতিক অনুশীলনে জড়িত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের জন্য শাস্তি তাদের কমপক্ষে 3 বছর কিন্তু সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এটি মনে রাখা প্রয়োজন যে এই আইনটি মূলত সেই সমস্ত ব্যক্তিদের লক্ষ্য করে যারা অনৈতিক কাজে সহায়তা করে। এই আইনের সংজ্ঞায়িত একজন পরীক্ষার্থী সাধারণত আইনের দণ্ডমূলক পদক্ষেপের আওতা থেকে বাইরে থাকবে, তবে তারা পরীক্ষা কর্তৃপক্ষের প্রশাসনিক নিয়মের অধীন থাকবে। পরবর্তী প্রশ্ন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদগুলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করে? অপশন এ অনুচ্ছেদ 300 থেকে 320, অপশন বি অনুচ্ছেদ 330 থেকে 338, অপশন সি অনুচ্ছেদ 210 থেকে 219, নাকি অপশন ডি অনুচ্ছেদ 315 থেকে 323? সঠিক উত্তরটি হল অপশন ডি অনুচ্ছেদ 315 থেকে 323। ভারতের সংবিধানের যে অনুচ্ছেদগুলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করে তা হল অনুচ্ছেদ 315 থেকে অনুচ্ছেদ 323। এই অনুচ্ছেদগুলি সংবিধানের XIV তম অংশে অন্তর্ভুক্ত রয়েছে, যার শিরোনাম হল কেন্দ্র এবং রাজ্যগুলির অধীনে পরিষেবা, এবং এতে পাবলিক সার্ভিস কমিশনগুলির কেন্দ্রীয় এবং রাজ্য উভয়ের গঠন, নিয়োগ, অপসারণ, কার্যাবলী, ক্ষমতা এবং ব্যয়ভার সম্পর্কিত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইউপিএসসির জন্য মূল অনুচ্ছেদসমূহ। অনুচ্ছেদ 315-তে কেন্দ্র এবং রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 316-তে সদস্যদের নিয়োগ এবং কার্যকালের মেয়াদ নিয়ে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 317-তে পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে অপসারণ ও বরখাস্ত করা নিয়ে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 320-তে পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী, পরীক্ষা পরিচালনা, নিয়োগের বিষয়ে পরামর্শ প্রদান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 323-এ পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন। অর্থনীতির কোন ক্ষেত্রের সাথে
সবুজ বিপ্লব সম্পর্কিত? অপশন এ পরিষেবা ক্ষেত্র, অপশন বি শিল্পক্ষেত্র, অপশন সি আর্থিক ক্ষেত্র, নাকি অপশন ডি কৃষিক্ষেত্র? সঠিক উত্তরটি হল অপশন ডি কৃষিক্ষেত্রের সাথে সবুজ বিপ্লব সম্পর্কিত। সবুজ বিপ্লব এবং অর্থনৈতিক ক্ষেত্রসমূহ। সবুজ বিপ্লব ছিল প্রযুক্তি স্থানান্তরের এমন একটি সময়কাল যার ফলে ১৯৬০ দশকের শেষভাগ থেকে বিশেষত উন্নয়নশীল বিশ্বে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে। এর সঙ্গে জড়িত ছিল উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, উন্নত সেচ পদ্ধতি এবং সার ও কীটনাশকের প্রয়োগ। যেহেতু এর প্রত্যক্ষ প্রভাব এবং মূল মনোযোগ ছিল ফসল চাষ, কৃষি পদ্ধতি এবং খাদ্যশস্য উৎপাদনের উপর, তাই এটিকে অর্থনীতির প্রাথমিক ক্ষেত্র বা কৃষিক্ষেত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। অর্থনীতির ক্ষেত্রগুলিকে সাধারণত এইভাবে শ্রেণীবদ্ধ করা হয়: প্রাথমিক ক্ষেত্র বা কৃষি, কাঁচা মাল উত্তোলন যেমন চাষবাস, মাছ ধরা, খনি। দ্বিতীয় ক্ষেত্র বা শিল্প, কাঁচামাল প্রক্রিয়া করে তৈরি পণ্য উৎপাদন। তৃতীয় ক্ষেত্র বা পরিষেবা, পরিষেবা প্রদান যেমন ব্যাংকিং, শিক্ষা, বাণিজ্য, পরিবহন। পরবর্তী প্রশ্ন, বার্ষিক মামাল্লাপুরাম নৃত্য উৎসব, যেখানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকলা ভরতনাট্যম, কুচিপুড়ি, কথক, মোহিনীআট্টম, ওড়িশি এবং কথাকলি পরিবেশিত হয়, সেটি কোন রাজ্যে আয়োজিত হয়? অপশন এ তামিলনাড়ু, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, নাকি অপশন ডি কর্ণাটক? সঠিক উত্তর হল অপশন এ তামিলনাড়ু। বার্ষিক মামাল্লাপুরম নৃত্য উৎসব, যা ইন্ডিয়ান ডান্স ফেস্টিভ্যাল নামেও পরিচিত, তা তামিলনাড়ু রাজ্যে আয়োজিত হয়। উৎসবের বিবরণ। স্থান: এই উৎসবটি ঐতিহাসিক উপকূলীয় শহর মামাল্লাপুরম, যেটিকে মহাবলীপুরম নামেও জানা যায়, তে অনুষ্ঠিত হয়, যেটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মঞ্চ: পরিবেশনার জন্য উন্মুক্ত মঞ্চটি প্রায়শই পল্লব আমলের দুর্দান্ত পাথরের ভাস্কর্যগুলির পটভূমিতে তৈরি করা হয়, যেমন বিখ্যাত অর্জুনের তপস্যা বা শৈল মন্দির। আয়োজক: এই উৎসবটি বার্ষিকভাবে তামিলনাড়ু সরকারের পর্যটন দপ্তর দ্বারা পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনগুলি সত্য? ১. ২০২২-২৩ আর্থিক বছরে ভারতীয় কৃষিক্ষেত্রের প্রক্ষেপিত বৃদ্ধির হার ছিল ৫.৫%। ২. ২০২১-২২ আর্থিক বছর চলাকালীন ভারতের কৃষি রপ্তানি প্রায় ৫০.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। ৩. খরিফ বিপণন মরশুম ২০২১-২২ চলাকালীন ভারতে ৫৮১.৭ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল। উপরের বাক্যগুলির মধ্যে কোনগুলি সত্য? অপশন এ শুধুমাত্র ১ এবং ২ সত্য, অপশন বি শুধুমাত্র ২ এবং ৩ সত্য, অপশন সি শুধুমাত্র ১ সত্য, নাকি অপশন ডি শুধুমাত্র ২ সত্য? সঠিক উত্তরটি হল অপশন বি শুধুমাত্র ২ এবং ৩ সত্য। যাচাইকরণ। ১. ২০২২-২৩ আর্থিক বছরে ভারতীয় কৃষিক্ষেত্রের প্রক্ষেপিত বৃদ্ধির হার ছিল ৫.৫%। এই বাক্যটি মিথ্যা। অর্থনৈতিক সমীক্ষা ২০২২-২৩ অনুসারে কৃষি এবং সহযোগী ক্ষেত্রগুলির প্রকৃত প্রক্ষেপিত বৃদ্ধির হার স্থির মূল্যে ছিল ৩.৫% বা ৪%, ৫.৫% নয়। ২. ২০২১-২২ আর্থিক বছর চলাকালীন ভারতের কৃষি রপ্তানি প্রায় ৫০.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। ২ নম্বর বাক্যটি সত্য।
ডিরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দ্বারা প্রকাশিত অস্থায়ী পরিসংখ্যান এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিবেদন নিশ্চিত করেছে যে ২১-২২ আর্থিক বছরে ভারতের কৃষি রপ্তানি প্রায় ৫০.২১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে এক সর্বকালের উচ্চ রেকর্ড করেছিল। ৩. খরিফ বিপণন মৌসুম ২০২১-২২ চলাকালীন ভারতে ৫৮১.৭ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল। ৩ নম্বর বাক্যটিও সত্য। খরিফ বিপণন মৌসুম ২০২১-২২ খরিফ ফসলের জন্য চালের প্রকৃত সংগ্রহ ছিল প্রায় ৫০৯.৮২ লক্ষ মেট্রিক টন। পরবর্তী প্রশ্ন। লক্ষ্মী বিশ্বনাথন, যিনি মিউজিক একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্য কলানিধি পুরস্কার জিতেছিলেন, তিনি কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত ছিলেন? অপশন এ কুচিপুড়ি, অপশন বি ওড়িশি, অপশন সি কথক, নাকি অপশন ডি ভারতনাট্যম? সঠিক উত্তরটি হল অপশন ডি ভরতনাট্যম। লক্ষ্মী বিশ্বনাথন ধ্রুপদী ভারতীয় নৃত্যশৈলী ভরতনাট্যমের একজন অত্যন্ত শ্রদ্ধেয় শিল্পী ছিলেন, যা তামিলনাড়ু থেকে উদ্ভূত। নৃত্যক্ষেত্রে তার ব্যাপক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১১ সালে চেন্নাইয়ের দ্য মিউজিক একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নৃত্য কলানিধি উপাধি, যা কিছু প্রসঙ্গে নাট্য কলানিধি হিসেবেও পরিচিত, লাভ করেন। তিনি বিশেষভাবে তার অসাধারণ অভিনয়, ভাবপূর্ণ গল্প বলা এবং তাঞ্জাভুর ঐতিহ্য মেনে চলার জন্যে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ কোনটি ছিল? অপশন এ অর্থনীতির উদারীকরণ, অপশন বি পরিষেবা ক্ষেত্রের প্রবর্তন, অপশন সি ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির উপর মনোযোগ, নাকি অপশন ডি যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদ বণ্টন? সঠিক উত্তরটি হল অপশন ডি যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদ বণ্টন। প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ যা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল এবং যার ব্যর্থতার কারণ হয়েছিল তা হল যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদ বণ্টন। তৃতীয় পরিকল্পনার মূল প্রাথমিক লক্ষ্য ছিল কৃষি ও ভারী শিল্পের উপর মনোযোগ দিয়ে একটি আত্মনির্ভরশীল এবং স্ব-উৎপাদনশীল অর্থনীতি প্রতিষ্ঠা করা। তবে এর বাস্তবায়ন অপ্রত্যাশিত ভূ-রাজনৈতিক এবং পরিবেশগত সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। ভূ-রাজনৈতিক সংঘাত বা যুদ্ধকালীন ব্যয়। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ বা সিনো ইন্ডিয়ান ওয়ার এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ বা ইন্ডো-প্যাক ওয়ার সরকারকে তাদের প্রাধান্য উন্নয়ন থেকে সরিয়ে প্রতিরক্ষা এবং উন্নয়নের দিকে নিয়ে যেতে বাধ্য করে। তীব্র খরা। পরিকল্পনাটি ১৯৬০-এর দশকে, বিশেষত ১৯৬৫-৬৬ সালে তীব্র খরা দ্বারাও আঘাতপ্রাপ্ত হয়েছিল, যা কৃষি উৎপাদনকে পঙ্গু করে দেয়। এর ফলে তীব্র খাদ্য ঘাটতি, দামের ব্যাপক বৃদ্ধি অর্থাৎ মুদ্রাস্ফীতি এবং খাদ্য আমদানির উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়, যা দেশের অর্থব্যবস্থাকে আরও চাপে ফেলে। পরবর্তী প্রশ্ন। ২ অক্টোবর ২০২২ তারিখে পালিত গান্ধী জয়ন্তী মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী ছিল? অপশন এ ১৫৩তম, অপশন বি ১৫০তম, অপশন সি ১৫২তম, নাকি অপশন ডি ১৫৫তম? সঠিক উত্তরটি হল অপশন এ ১৫৩তম। মহাত্মা গান্ধী ১৮৫৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন। ২ অক্টোবর ২০২২ সালে মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকী ছিল। পরবর্তী প্রশ্ন। এনবিপিডব্লিউ, যাকে লৌহ যুগের সবচেয়ে বিস্তৃত মৃৎপাত্র হিসেবে বিবেচনা করা যেতে পারে, তার পূর্ণ রূপ কি? অপশন এ নর্দার্ন ব্লু পলিশড ওয়্যার, অপশন বি নর্দার্ন ব্রাউন পলিশড ওয়্যার, অপশন সি নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, নাকি অপশন ডি নর্দার্ন ব্রঞ্জ পলিশড ওয়্যার? সঠিক উত্তরটি হল অপশন সি নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার।
এনবিপিডব্লিউ, যা ভারতীয় উপমহাদেশে লৌহযুগ এবং দ্বিতীয় নগরায়ন পর্বের একটি প্রধান সূচক, যা মহাজনপদ এবং মৌর্য সাম্রাজ্যের সময়ের সমসাময়িক, তার পূর্ণ রূপ হল নর্ডার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। এটি এর স্বতন্ত্রভাবে চকচকে আয়নার মতো কালো বা কখনো কখনো সোনালি, রূপালি বা নীল কালো পৃষ্ঠের জন্য বিখ্যাত, এবং এটিকে একটি বিলাসদ্রব্য মৃৎপাত্র হিসেবে বিবেচনা করা হতো। পরবর্তী প্রশ্ন: ভারতের সংবিধানের তৃতীয় অংশ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্পর্কে বর্ণনা করে? অপশন এ, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিসমূহ। অপশন বি, মৌলিক কর্তব্যসমূহ। অপশন সি, নাগরিকত্ব। নাকি অপশন ডি, মৌলিক অধিকারসমূহ? সঠিক উত্তরটি হল অপশন ডি, মৌলিক অধিকারসমূহ। ভারতের সংবিধানের তৃতীয় অংশ মৌলিক অধিকারসমূহ নিয়ে আলোচনা করে। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশটি, যা অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত অন্তর্ভুক্ত, তাকে ভারতের ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়, কারণ এটি সকল নাগরিককে 6টি বিস্তৃত মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে। এই অধিকারগুলি ন্যায্যতা, অর্থাৎ এদের বলবৎ করার জন্য একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে অনুচ্ছেদ 32 বা হাইকোর্টে 226 অনুযায়ী যেতে পারেন। ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশটি, যা অনুচ্ছেদ 5 থেকে 11 পর্যন্ত অন্তর্ভুক্ত, এই অংশটি নাগরিকত্ব নিয়ে আলোচনা করে। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশটি, যা অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত অন্তর্ভুক্ত, এই অংশটি মৌলিক অধিকারসমূহ নিয়ে আলোচনা করে। ভারতীয় সংবিধানের চতুর্থ অংশটি, যা অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত অন্তর্ভুক্ত, এই অংশটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিসমূহ নিয়ে আলোচনা করে। ভারতীয় সংবিধানের পার্ট 4A অংশটি, যা অনুচ্ছেদ 51 ক-তে অন্তর্ভুক্ত, এই অংশটি মৌলিক কর্তব্যসমূহ নিয়ে আলোচনা করে। পরবর্তী প্রশ্ন: নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি বিশেষ অবলম্বন ব্যবহার করে দেওয়াল বেয়ে ওপরে উঠতে পারে? অপশন এ, সূর্যমুখী গাছ। অপশন বি, লেবু গাছ। অপশন সি, গোলাপ গাছ। নাকি অপশন ডি, কুমড়ো গাছ? সঠিক উত্তরটি হল অপশন ডি, কুমড়ো গাছ। যে উদ্ভিদটি বিশেষ অবলম্বন ব্যবহার করে দেওয়াল বেয়ে ওপরে উঠতে পারে তা হল কুমড়ো গাছ। আরোহণকারী উদ্ভিদ: কুমড়ো এবং লাউ পরিবারের অন্যান্য সদস্যরা, অর্থাৎ কুকুরবিট হল লতানো উদ্ভিদ। যদিও তারা স্বাভাবিকভাবে মাটির ওপর ছড়িয়ে পড়ে, তবুও তাদের দৃঢ় অবলম্বন, যেমন মাচা, লতামণ্ডপ বা দেওয়াল, জাল বা মজবুত কাঠামোর সাহায্যে বেয়ে ওপরে ওঠার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, কারণ এদের আকর্ষী থাকে, যা অবলম্বনকে আঁকড়ে ধরে। যেই গাছগুলি আরোহণ করে না, যেমন সূর্যমুখী গাছ, এটি একটি লম্বা খাড়া বার্ষিক উদ্ভিদ যা উল্লম্বভাবে বাড়ে, কিন্তু ওপরে ওঠে না বা দেওয়ালের অবলম্বনের প্রয়োজন হয় না। লেবু গাছ, এটি একটি কাঠের মতো আরোহণ অক্ষম সাইট্রাস গুল্ম বা ছোট গাছ। গোলাপ গাছ হল একটি গুল্ম। যদিও কিছু প্রকারভেদ আরোহণকারী গোলাপ গাছ আছে, তবে তারা কুমড়োর মতো আকর্ষী ব্যবহার করে না। প্রাকৃতিক আরোহণের প্রক্রিয়া না থাকায় তাদের শারীরিকভাবে অবলম্বন কাঠামোর সাথে, যেমন লতামণ্ডপ বা দেওয়ালের মাচার সাথে বেঁধে দিতে হয়। এগুলিকে প্রযুক্তিগতভাবে স্ক্র্যাম্বলার বা র্যাম্বলার বলা হয়। পরবর্তী প্রশ্ন: ভারত সরকার আইন 1919-এর ভিত্তি তৈরি করা সুপারিশগুলির পিছনে প্রধান ব্যক্তিত্বরা কারা ছিলেন? অপশন এ, লর্ড লিনলিথগো এবং এডউইন মন্টেগু। অপশন বি, লর্ড আরউইন এবং এডউইন মন্টেগু। অপশন সি, লর্ড চেমসফোর্ড এবং এডউইন মন্টেগু।
নাকি অপশন ডি লর্ড কার্জন এবং এডউইন মন্টেগু? সঠিক উত্তরটি হল অপশন সি লর্ড চেমসফোর্ড এবং এডউইন মন্টেগু। ভারত সরকার আইন ১৯১৯ মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে সুপরিচিত। এডউইন মন্টেগু ছিলেন তৎকালীন ভারতের সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ লন্ডনের ক্যাবিনেট মন্ত্রী, যিনি ভারতের দায়িত্বে ছিলেন। লর্ড চেমসফোর্ড সেই সময়ের অর্থাৎ ১৯১৬ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তাদের যৌথ রিপোর্ট মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ১৯১৮ ব্রিটিশ ভারতে সাংবিধানিক সংস্কারের জন্য সুপারিশগুলি ধারণ করেছিল, যা পরে ১৯১৯ সালের আইনে বিধিবদ্ধ হয়েছিল। এই সংস্কারগুলির প্রধান বৈশিষ্ট্য ছিল প্রদেশগুলিতে দ্বৈত শাসন প্রবর্তন। পরবর্তী প্রশ্ন, মাইকেল ফ্যারাডে কখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেন, যা বৈদ্যুতিক ট্রান্সফর্মার এবং জেনারেটরের পিছনের মূলনীতি? অপশন এ ১৮৫৩ সালে, অপশন বি ১৮২০ সালে, অপশন সি ১৮৭৫ সালে, নাকি অপশন ডি ১৮৩১ সালে? সঠিক উত্তরটি হল অপশন ডি ১৮৩১ সালে। মাইকেল ফ্যারাডে ১৮৩১ সালে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেন। আবিষ্কারের বছর, মাইকেল ফ্যারাডে ১৮৩১ সালের অগাস্ট মাসে লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে তার মূল পরীক্ষাগুলি সম্পন্ন করেন। পরীক্ষা, তার বিখ্যাত ইন্ডাকশন রিং হল একটি আদিম ট্রান্সফর্মার ব্যবহার করে ফ্যারাডে একটি লোহার রিংয়ের চারপাশে দুটি পৃথক তার জড়িয়েছিলেন। তিনি লক্ষ্য করেন যে যখনই তিনি প্রথম তারটিতে ব্যাটারি সংযোগ বা বিচ্ছিন্ন করেন, তখনই দ্বিতীয় সংযুক্ত নয় এমন তারটিতে একটি ক্ষণস্থায়ী বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করা যায়। নীতি, এই প্রদর্শন প্রমাণ করে যে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র একটি পরিবাহীতে একটি বৈদ্যুতিক প্রবাহকে আবিষ্ট করতে পারে, যে ঘটনাটিকে তিনি তড়িৎচুম্বকীয় আবেশ নাম দেন। এই নীতিটি বৈদ্যুতিক জেনারেটর এবং ট্রান্সফর্মারগুলির পরিচালনার মূল ভিত্তি। পরবর্তী প্রশ্ন, তিনি একজন কর্ণাটকী কিংবদন্তি গায়িকা, যিনি ইউরোপ, উত্তর আমেরিকা এবং সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদে গান গেয়েছিলেন। তিনি কে ছিলেন? অপশন এ বেগম আখতার, অপশন বি লতা মঙ্গেশকর, অপশন সি আশা ভোসলে, নাকি অপশন ডি মাদুরাই ষান্মুখবধিভূ সুব্বুলক্ষ্মী? সঠিক উত্তরটি হল অপশন ডি এম.এস. সুব্বুলক্ষ্মী। যে কিংবদন্তি কর্ণাটকী গায়িকা ইউরোপ, উত্তর আমেরিকা এবং সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদে গান গেয়েছিলেন, তিনি হলেন এম.এস. সুব্বুলক্ষ্মী। মাদুরাই ষান্মুখবধিভূ সুব্বুলক্ষ্মী বা এম.এস. সুব্বুলক্ষ্মী তৎকালীন মহাসচিব উথ হান্টের আমন্ত্রণে তিনি ১৯৬৬ সালে নিউ ইয়র্কে ইউএনজিএতে ইউএন দিবসে একটি ঐতিহাসিক পরিবেশনা দেন। তিনি কর্ণাটকী সঙ্গীতের এক বিশাল ব্যক্তিত্ব ছিলেন, যিনি সঙ্গীতের রানী বা কুইন অব মিউজিক নামে সুপরিচিত। তিনি ছিলেন প্রথম সঙ্গীত শিল্পী যিনি ১৯৯৮ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন।